আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম থ্যাংক আসসালাম রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে। জি, শোনা থ্যাংক ইউ সো যাচ্ছে। মাচ। থ্যাংক ইউ সো মাচ। মানে আমাদের অনলাইনের যুগটা হয়ে গেছে কি, একসময় আমরা ফান করে বলতাম উইথ দ্য বোর্ডে আগে আসতো আপনারা কি এসেছেন। মানে এখন আমাদেরও হয়েছে ওই দশা। তার উপর ইন্টারনেটের সমস্যা থাকে, কানেকশনের সমস্যা থাকে, অডিও মানে মানে সবকিছু মিলে একটা সাউন্ড একটা বিরাট ইস্যু হয়ে যায় আর কি। একতরফা কথা বললাম, হয়তো হলো না। আচ্ছা, আমি শুরু করি। আমাদের বেশি না, আমরা 10 মিনিটের মতো একটা ছোট প্রেজেন্টেশন দিব, আর আপনাদের থেকে 10-15 মিনিট কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা নিব। টোটাল 30 মিনিটের আমাদের একটা সেশন। জাস্ট সেশনটার আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, ডিইসিডি। এটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা, ধরেন অনেকের কিছু কোয়ারি থাকে। কোয়ারিটা হচ্ছে, ধরেন গার্ডিয়ানরা হচ্ছে এটা কি আমাদের জন্য, টিচাররা বলছে এটা কি আমাদের জন্য, স্টুডেন্টরা, স্টুডেন্ট না মানে আপনার ধরেন অন্যরা কেউ বলছে এটা কি আমাদের জন্য বা আমাদের শিখলে কি উপকার হবে, এই ধরনের কোয়ারিগুলো আসে। এবং এটা ফার্দার নেক্সট লেভেলে পড়াশোনা যদি থাকে, কি থাকে না থাকে, কার সাথে কোনটা লিঙ্ক করে, এই যে ছোট কিছু আমরা একটা প্রেজেন্টেশন দিব। আচ্ছা, প্রথমটা হলো আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বললে দেখবেন আমাদের এই ধরনের ছবিগুলো মনে আসে। কিছু ছবি আমরা যদি ইন্টারনেটে গুগলে সার্চ দিই, এই ধরনের ছবি পাবেন যেখানে বাচ্চারা থাকে, বাচ্চার পাশে একজন শিক্ষক থাকছেন বা শিক্ষিকা থাকছেন, ক্লাসে টিচার ক্লাস নিচ্ছে। কিন্তু কমন জিনিসটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চার বয়সটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখবো বাচ্চার বয়সটা একটু ছোট। একটু ছোট বলতে দেখেন, আমরা প্রাইমারি স্কুলে আমরা যেটা প্লে গ্রুপ, নার্সারি, কেজি 1, কেজি 2 যেটা বলি, সাধারণত ওই বয়সের বাচ্চাদেরকে বলা হয় আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুডে যদি এক্সাক্ট এইজ বলা হয়, আর্লি চাইল্ডহুডের এক্সাক্ট এইজটা হচ্ছে মায়ের জন্ম থেকে, মানে বাচ্চার জন্মের আগের থেকে, ওইটাকে আর্লি চাইল্ডহুড বলা হয়। একদম জন্মের আগের থেকে শুরু করে বাচ্চার 8 বছর বয়স পর্যন্ত। তাহলে মায়ের যখন বাচ্চাটা একদম ছোট ছিল তখন থেকে বাচ্চার আর্লি জন্ম থেকে 8 বছর বয়স পর্যন্ত, এটাকে বলা হয় আর্লি চাইল্ডহুড। এই বয়সে যে ডেভেলপমেন্টটা, এটা নিয়ে হচ্ছে আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। এবং এই বয়সের বাচ্চাদের নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা দরকার। এই বয়সের বাচ্চাদের নিয়ে কারা কাজ করেন? প্রথমে অবশ্যই কাজ করেন প্যারেন্টস। অবশ্যই প্যারেন্টসরা কাজ করেন এই বয়সের বাচ্চাদের নিয়ে। সেকেন্ড হচ্ছে, আমাদের দেশে গ্রো করছে, এখনো করেনি, যেটা হচ্ছে কেয়ার গিভার যেটা বলছি। মানে আমরা কিন্তু যেভাবে আমাদের দেশে এখন কি বলবো, কর্মজীবী মা সংখ্যা বাড়ছে, এবং ছোট ফ্যামিলি, নিউক্লিয়াস ফ্যামিলি, আমাদের মা বাবা এক জায়গায় থাকে, বা এক সময় জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমরা 3 ভাই, মা বাবা ছিল। কিন্তু আমরা 3 ভাই চাকরি করে বিয়ে করেছি, বাচ্চা হচ্ছে, 3 ভাই 3টে আলাদা ফ্যামিলি হয়েছে, আলাদা ঘর। মা বাবা হয়তো কারোর সাথে থাকেন, বা অনেক জায়গায় হয়েছে কি আমি হয়তো দেশের বাইরে থাকি বা অন্য কোথাও থাকি, মা বাবা দেশে থাকে। তো সবকিছু মিলে এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা আরেকটা বড় একটা মার্কেট গ্রো করছে। খুব বড় একটা মার্কেট, যেটা হয়তো আমরা 5 বছরের মধ্যে দেখতে পাবো, যেটা হচ্ছে যারা আপনার ইয়ে নিয়ে কাজ করে, ডে কেয়ার নিয়ে যারা কাজ করে, ওদের জন্য একটা বিরাট আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। অবশ্যই টিচারদের কাজ শুরু হয় কিন্তু এই পার্ট থেকে। সাধারণত 0 to 3 ইয়ার্স মায়ের কাছেই থাকে বা কেয়ার গিভারের সাথে থাকে। কিন্তু 3 to 6 to 8 ইয়ার্স যেটা বলছি, এটা পুরোপুরি একজন একজন শিক্ষিকা, মানে মায়ের কাছে থাকে অবশ্যই দিনের একটা বড় অংশ, একই সাথে একটা বড় অংশ থাকে শিক্ষিকার কাছে। সুতরাং এটার সাথে লিঙ্ক আমরা পেলাম প্যারেন্টস এর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সাথে। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সাথে লিঙ্ক হচ্ছে টিচার্স। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সাথে হচ্ছে কেয়ার গিভার। এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অনেক, যার সাথেই কাজের বা কোনো কারণে কারো যদি লিঙ্ক হয়, তখন ওদের সাথে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা সরাসরি যায়। কেন আর্লি চাইল্ডহুড 0 to 8 ইয়ার্স, কেন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা নেক্সট সেই ফেজে আমাদের আগাচ্ছে না, মানে কেন 10 বছর বলছি না বা 15 বলছি না? এটা সাইন্টিফিক ইস্যুটা হচ্ছে, মানুষের ব্রেইনের যে নিউরন গুলো আছে, নিউরন গুলো ননস্টপ একটার সাথে যখন জন্ম হয়, এই নিউরন গুলো নিউনাটালে সাধারণত 25% মতো অ্যাক্টিভ থাকে নিউরন গুলো। এই নিউরন গুলো প্রতিদিন এক্সপিরিয়েন্স হয়, সে মায়ের থেকে এক্সপিরিয়েন্স হচ্ছে, শব্দ হচ্ছে, সাউন্ড হচ্ছে, উপরে ফ্যান ঘুরছে, ফ্যানের দিকে তাকায়, ও ননস্টপ লার্নিং হয়। ননস্টপ ওর নিউরন গুলো অ্যাক্টিভ হতে থাকে। এই নিউরন গুলো অ্যাক্টিভ হতে 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 দেখা যায় কি 7 to 8 ইয়ার্সে গিয়ে ওর নিউরন আসলে অলমোস্ট 98% অ্যাক্টিভ হয়ে যায়। 97 to 98% ওর নিউরন অ্যাক্টিভ হয়ে যায়। যখন 96-97% অ্যাক্টিভ হয়ে যায়, আসলে এর পরে বাচ্চাকে নতুন কিছু শেখানো খুব ডিফিকাল্ট। নতুন কিছু শেখানো বলতে আমরা একাডেমিক বলছি না, এখানে ভ্যালুজ ইস্যু আছে, যেটা ফ্যামিলিজ ভ্যালুজ, আপনার যে কালচার বলেন, আমরা যেটা এখন খুব বলছি আপনার মডেস্টি, মানে অনেক কিছু নিয়ে আমাদের কিন্তু কিছু প্রবলেম আমরা ফেস করি, বিশেষ করে টিন এজে যে আমরা যে প্রবলেম গুলো ফেস করি। প্যারেন্টিং এর সবচেয়ে চ্যালেঞ্জিং পিরিয়ড কোনটা? টিনে।
কারণ এর আগে পর্যন্ত বাচ্চা তো ছোট থাকে, ওইখানে বাচ্চাকে ধমক, আমি যেটাই বুঝি না বুঝি অ্যাটলিস্ট ধমক দিয়ে হলেও চাপায় রাখতে পারি। কিন্তু যখনই টিনে যায় তখন বাচ্চা কিন্তু আমার সাথে তর্ক করে এবং বাচ্চা কাউন্টার দেয় এবং লজিক্যালি কাউন্টার দেয়, তখন মায়েদের বাবাদের মাথাটা গরম হয়, তখন এই গিয়ে বাচ্চার সাথে প্যারেন্টস এর মেজর সমস্যাটা কিন্তু হয় টিনে, ছোট থাকতে না, ছোট থাকতে বেশি হয় না। এবং ওই সময়টা যে প্রবলেমটা ক্রিয়েট হয়, এই প্রবলেম না হওয়ার জন্য আমরা যেটা চেষ্টা করতে পারি এটা হচ্ছে সেই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, যে কারণে আপনার প্যারেন্টিং ট্রেনিং এর একটা বড় একটা পার্ট হচ্ছে কিন্তু আপ টু 8 to 10 ইয়ার্স, 12 ইয়ার্স বলে সাধারণত। 11 ইয়ার্স এর পরেই সাধারণত টিন প্যারেন্টিং চলে যায়। 11 ইয়ার্স এর পর এক সময় প্যারেন্টিং, টিন প্যারেন্টিং, টিন ডবল ই অ্যান্ড 13 থেকে বলতো, কিন্তু সাইকোলজি বলছে একজন টিন এজে যায় সাধারণত 12 থেকে, কিন্তু বর্তমানে আরো আগে যাচ্ছে ডিউ টু এনভায়রনমেন্ট, ডিউ টু আপনার মোবাইল ফোন, ডিউ টু আমাদের নলেজ, সবকিছু মিলে বাচ্চারা খুব দ্রুত বড় হচ্ছে। আর প্যারেন্টস আর নর্মালি যেটা চাইল্ডহুড সাধারণত এই ধরনেরই হয়, নিউবর্ন স্টেজ হয় একটা, ইনফ্যান্ট স্টেজ, তারপর হয় টডলার স্টেজ, প্রি স্কুল স্টেজ, আর একটা হচ্ছে স্কুল এজ স্টেজ। সুতরাং এই পার্টটাও আর্লি চাইল্ডহুড বলতে পারি, তবে 6 to 12 চায় না, 8 ইয়ার্স পর্যন্ত হচ্ছে আর্লি চাইল্ডহুড প্যারেন্টিং। চাইল্ড ডেভেলপমেন্টের অনেকগুলো পার্ট আছে, কিন্তু নর্মালি আমরা যদি খালি চোখে দেখি চাইল্ড একটা লার্নিং প্রসেসে যায়। ছোট থেকে লার্নিং প্রসেসে, যে মুহূর্তে জন্ম হয়েছে ওই মুহূর্ত থেকে একটা লার্নিং প্রসেসে, সে খিদা পায়, সে জানে না কি করতে হবে, জোর একটা চিৎকার দেয়, তাই না, কান্না করে। ওর কথা বলার একমাত্র ভাষা হচ্ছে কান্না। যখন ছোট বাচ্চাটা থাকে একদম পিচ্চি ছোট, তারপর ও মুভ করতে চায়, উঠতে চায়, হাত বাড়ায়, কোলে উঠতে চায়, এরপর সে উল্টায়, সে হামাগুড়ি দিতে চায়। তখন দেখবেন একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, যেটা ডেভেলপমেন্টাল মাইলস্টোন, ক্রলিং, রোলিং, সিটিং, ওয়াকিং, ইভেন্টটা, এবং এক পর্যায়ে গিয়ে বাচ্চা ফিতা জুতো খুলে জুতো পড়তে পারে। তাহলে এইগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল স্টেজ। এখন আমার নিশ্চয়ই 3 মাস বয়সের একটা বাচ্চা বসবে না, অবশ্যই না। কিন্তু আমার বাচ্চার যদি 6 মাস 7 মাস হয় এবং তখনও যদি আমি সাপোর্ট দিলেও বসতে না পারে, তাহলে আমি মনে হতে পারে না বাচ্চা একটু এটা ডিলে বলা যায় না, মানে এখানে কিন্তু প্রত্যেকটা বাচ্চা ইন্ডিভিজুয়াল। কিছু বাচ্চা আমি দেখেছি 10 মাস বয়সে হাঁটে, মানে আমার নিজের ফ্যামিলির কথা বলছি, একদম আমার রিসেন্টলি আমাদের অনেকগুলো কাজিনদের বাচ্চা হয়েছে ওই হিসেবে। আবার আমি কিছু বাচ্চা দেখি 14 মাস বয়সে হাঁটে। দুইটাই নরমাল, দুইটাই নরমাল, কিন্তু আমার বাচ্চা 2 বছর বয়স হয়ে গেল তখনও হাঁটছে না, তখন আমরা বলতে পারি এখানে সামথিং ডিলে। এখন ডিলেটা কেন, এই ডিলেটা কেন ওটা অনেক সময় জানতে হয়, এটা কি ওর ফিজিওলজিক্যাল কোনো কারণ আছে, নাকি ওর এনভায়রনমেন্টাল কারণ, নাকি বিহেভিয়ারাল কারণ, এগুলো কিন্তু কিছু কিছু ফিজিওলজিক্যাল কারণ বলতে ওর শারীরিক কোনো সমস্যার জন্য কোট হাঁটছে না, নাকি বিহেভিয়ারাল কারণ। অনেক সময় ফ্যামিলিতে এত বেশি লোক থাকে, সবাই এত কোলে কোলে রাখে, ও হাঁটটা, ওর যে হাঁটবে শিখবে ওটাই শেখানো, কোলেই রয়ে গেছে 2 বছর পর্যন্ত কোলে, এরপর সে হাঁটা শিখে আরো পরে। আর বাচ্চার লার্নিং স্টেজ হচ্ছে 5টা, চাইল্ড ডেভেলপমেন্টের স্টেজ হচ্ছে 5টা। একটা হচ্ছে কগনিটিভ, কগনিটিভ মানে যেটা যুক্তিসঙ্গত, যেটা আমরা ধাপে ধাপে যেটা বলে লজিক্যাল, যেটা এটা হচ্ছে বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্ট। একটা হচ্ছে সোশ্যাল এন্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, আর দুটো হচ্ছে ফাইন মোটর স্কিল, গ্রস মোটর স্কিল। মেইনলি মোটা দাগে চাইল্ড ডেভেলপমেন্টকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। 5টা ভাগের মধ্যে প্রথমে কগনিটিভ ডেভেলপমেন্টে আসলে সাধারণত কি হয়, বাচ্চা শিখতে থাকে, এটা হচ্ছে মেইনলি এবিলিটি টু লার্ন এন্ড প্রবলেম সলভিং। বাচ্চা দেখবেন 3 মাস বয়সে বাচ্চা সে চেষ্টা করছে উল্টাতে, বা 6 মাস বয়সে কি উল্টাতে, এরপর একটা সময় সে বসে, একটা সময় সে হাঁটে, হাঁটার পরও বা হাঁটার আগেই দেখবেন বাচ্চা কোনোভাবে ধরে টরে বিছানা থেকে নেমে যায়, মানে বিছানা থেকে নিচে নামাটা সে শিখে, শিখতে গিয়ে পড়ে যায়, পড়তে গিয়ে আবার শিখে। আমরা ভয় পাই, এই পড়বে পড়বে পড়বে, হ্যাঁ আমরা ওকে পড়বে দেখে সাপোর্ট দিব, কিন্তু ওকে আমরা আসলে বারণ করার কিছু নেই, ওরটাও শিখুক, শিখবে, পড়বে, হাঁটবে, এভাবে উঠবে। তাহলে এটা হচ্ছে বাচ্চার একটা এবিলিটি, সে একটা প্রবলেমে আছে, বিছানা থেকে নামতে হবে, সে সলভ করার চেষ্টা করে। ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন, বালিশ টালিশ থাকে, আগে বালিশগুলো থ্রো করে ওটার উপর আস্তে করে পড়ে টুকুস করে। এগুলো হচ্ছে লার্নিং, এবং এই লার্নিং প্রসেসটা হচ্ছে বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্ট। এখানে একটা উদাহরণ হিসেবে বলা যায়, যেটা হচ্ছে 2 বছর বয়সের বাচ্চা কিভাবে এক্সপ্লোর করে। ওকে যখন পার্কে নিয়ে যাবেন, ছেড়ে দিবেন, সে দৌড়াবে, হাঁটবে, ঠাস ঠাস পড়বে, হাতে পড়বে, একটা বালি দেখলো, মাটি দেখলো, নিয়ে মুখে ঢুকিয়ে দিবে। হি লাভস টু এক্সপ্লোর, এটা কি জিনিসটা, কি এটা, কি চকলেট না কি। তখন ওর শিখছে হাতে, চোখে, দেখে, সবকিছুতে। আবার 5 ইয়ার্স বয়সের বাচ্চা কিভাবে লার্ন করে, ও তখন শুনে শিখে, দেখে শিখে। এখানে আবার আরেকটা ইস্যু আছে, বাচ্চাদের কিছু ন্যাচারাল এবিলিটি আছে, কোনো বাচ্চা দেখে শিখে, কোনো বাচ্চা শুনে শিখে, কোনো বাচ্চা ফিলিং এ স্টোরি বলে শেখাতে হয়। এক একটা বাচ্চা এক এক রকম ভাবে শিখে, ওটা একটু আমাদের ইন্ডিভিজুয়াল বাচ্চা হয়েছে আবার দেখতে হয়।
আর সোশ্যাল ইমোশনাল পার্টে হচ্ছে কি বাচ্চা আমার সাথে কিভাবে কমিউনিকেট করছে আরেকজনের সাথে, কিভাবে কমিউনিকেট করছে। একটা 6 মাস আমরা কি করি, আমরা যখন একটা 1 মাসের বয়সে বাচ্চাকে আমরা হাত নাড়ি, টাটা টাটা করি, ও কিন্তু তাকায়ও না অনেক সময়, বা তাকালেও কিচ্ছু করে না, ফিল মানে ওরকম কিছু না। তো ওর যখন আস্তে আস্তে একটু বড় হয়, সে বাবাকে চিনতে শুরু করে, মাকে চিনতে শুরু করে, তখন একটা হাসি মারে, বাবাকে দেখলে একটা হি হি করে একটা হাসি মারলো, এই যে হাসি দিচ্ছে, এটা হচ্ছে একটা কমিউনিকেশন করছে। আবার 10 মাস বয়সের বাচ্চারা বা 8-9 মাস 10 মাস বয়সের বাচ্চাকে আমরা অফিসে যাওয়ার সময় টাটা দিলেও কিন্তু এইভাবে এইভাবে মুখে বলে বা হাত নাড়ছে, তাহলে এটা হচ্ছে একটা কমিউনিকেশন। এই সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্টটাও দেখতে হয় আমাদের। আর স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিলের, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে বাচ্চার ভাষাগত যে ইমপ্রুভমেন্টটা, কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা না বোঝার জন্য আমাদের অনেক সময় প্রবলেম হয় প্যারেন্টিং এ বা টিচিং এ। এটা হচ্ছে আমার যে স্কুলে যদি আমি যে বাচ্চাকে পড়াচ্ছি নার্সারিতে, আমার বাচ্চার বয়স যদি হয় 3 বছর বয়সের বাচ্চা গ্রুপ হয়, তাহলে ওদেরকে যদি আমরা এই তোমরা এখন ডানে যাবে না, আগে এই চেয়ারে বসো, তারপর তোমরা কাজটা করো, এটা ওর জন্য অনেক বড় একটা ইনস্ট্রাকশন, সে কিচ্ছু শোনে না। ও কিচ্ছু শোনে না, কারণ ওর অতটুক নেওয়ার মতো ওর কনসেন্ট্রেশন বা জিনিসটার গোল ডেভেলপ করে নাই। তখন ওকে 12 মাস বয়সী বাচ্চা সাধারণত একটা মানে একটু একটু ওয়ার্ড, একটা ওয়ার্ড বলে, দুটা বাবা মামা এই টাইপের কিছু ওয়ার্ড বলে। 2 মাসের বয়সের বেরা হয়তো একটু নাম বল, এটা কি, দিস ইজ হ্যান্ড, এটা কি হ্যান্ড, এটা আইস, এরকম বলে। এটা কি ফুট, এটা কি লেগ। আপনার 5 ইয়ার্স বয়সের বেবি ওরা অনেক ক্রিটিক্যাল ওয়ার্ড বলতে পারে, ওরা কিন্তু ধরেন ফিট বলতে পারে ইনস্টিড অফ ফুট। আর ফাইন মোটর স্কিল হচ্ছে বাচ্চা বয়সে বয়সে কতটুকু ধরতে পারে। ধরেন আপনি একটা সুতো দিয়ে একটা সুই যদি দেন, একটা 5 বছর বয়সের বাচ্চা কখনো এটা পারবে না, বেশি কখনো বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে পারবে না। কিন্তু ওর বয়স অনুসারে একটা 1 বছর বা 2 বছর বয়সের বাচ্চা একটা বড় মোটা কাঠের এর মধ্যে একটা গোল চৌকো যদি থাকে, সে ওটা ঢুকাতে পারছে কিনা, এটা হচ্ছে ওর ফাইন মোটর স্কিল। ওর বয়স অনুসারে সে করতে পারছে কিনা, ও একটা পেন্সিল নিয়ে এভাবে এভাবে কিভাবে করছে, এই জিনিসগুলো করতে পারছে কিনা, ও আস্তে আস্তে পেজ উল্টাতে পারে কিনা, পেজে নাকি পুরো বই এই জিনিসগুলো হচ্ছে ছোট ছোট জিনিসগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল, যেগুলো ধীরে ধীরে শিখতে হয়। আর গ্রস মোটর স্কিল হচ্ছে ওই যে যেগুলো বড় জিনিস, ওই যে হাঁটা, দাঁড়ানো, আপনার বসা, 5 বছর বয়সের ছেলে জাম্প করতে পারে কিনা, 12 মাস বয়সে পেয়েছি ধরে দাঁড়া হাঁটতে পারে অনেক, ওই যে বললাম 10 মাস বয়সে অনেকে হাঁটে, কিন্তু 12 মাসে সে অ্যাটলিস্ট ধরে দাঁড়ানোর কথা, সে ধরে দাঁড়াচ্ছে কিনা। 6 মাস বয়সের বাচ্চা, ওকে ধরলে সে বসতে পারছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে গ্রস মোটর স্কিল। মোটা দাগে এগুলো হচ্ছে আপনার আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে, যারা কাজ করেন যে বাচ্চার উপরে কাজগুলো করা হয়, মানে বাচ্চা যদি যেই ডে কেয়ারে থাকে, ওই ডে কেয়ারে যদি বাচ্চাকে ওইভাবে দেখাশোনা করা হয়, যে প্যারেন্টস আছে প্যারেন্টসরা যদি ওইভাবে দেখেন, প্যারেন্টস এর সাথে যে কেয়ার গিভাররা আছে ওনারা যদি ওইভাবে দেখেন, এবং ও বাচ্চা যে স্কুলে যায় স্কুলের টিচাররা যদি ওইভাবে স্কিলটা দেখে, দেখা যায় কি বাচ্চার স্কিল সবকিছু অনেক হাই থাকে। ওর ইমোশনাল আইডেন্টিফিকেশন, এই ইমোশনাল অ্যাট্রিবিউশন, পার্সোনাল বিহেভিয়ার, ট্রাস্ট, নন ডিস্ট্রাকটিভ, এই জিনিসগুলো অনেক হাই থাকে। এই ডেটাগুলো তো আমাদের দেশে নাই, ডেটাগুলো হচ্ছে ইউরোপ আমেরিকার, ওরা দেখা যাচ্ছে এই জিনিসগুলো ওদের হাই থাকে। এবং আমি আপনাদের যে এই কথাগুলো বললাম এতক্ষণ ধরে, এই কথাগুলো কোনোটাই কিন্তু আমার ব্যক্তিগত কথা না, মানে আমার আহ, হয়েছে আমি বলছি ঠিক ওরকম না। এই কথাগুলো হচ্ছে বিভিন্ন সাইকোলজিস্টরা, বিভিন্ন সোশ্যাল, একসময় সাইকোলজি বলে আলাদা কিছু ছিল না, আপনার সমাজবিজ্ঞানে যারা পড়তো, আপনার ওনারাই একসময় সাইকোলজি থিওরি দিত, ওনারাই করতো, ডেভেলপ করতো, ওইখান থেকে বিভিন্ন থিওরি আসছে। এরকম কয়েকটা থিওরি মিলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আসছে, একটা দুটা না, বেশ অনেকগুলো থিওরি আছে এগুলোর উপর। মানে শুধু চাইল্ডহুড আর্লি ইসিডি থিওরি বা এডুকেশন থিওরি, শিক্ষায় পরীক্ষণ এগুলো বলা হয়, এডুকেশনাল সাইকোলজি, এইসব জায়গায় যদি পড়েন এখানে দেখবেন অনেক থিওরি। কিন্তু মোটা দাগে আমরা যদি একটা গুছাতে চাই 4 থেকে 5টা থিওরি লাগে। তা আমি থিওরিটা দেখাচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি ধরেন এই যে বাচ্চাদের বয়স অনুসারে ইয়েটা কিভাবে হয়। এখানে একটা বেশ বড় ভিডিও আছে, আমি অত বড় ভিডিও দেখাবো না, আমি শুধু ভিডিওটা 2টা মিনিট দেখাবো, যেখানে আপনার দেখবেন একই বয়সের বাচ্চা, মানে এক বয়সের না, একটা বাচ্চাকে, পয়েন্টার অপশনটা এরোতে যাই, ভিজিবল, হ্যাঁ, বাচ্চাকে ধরেন 2 বছর বয়সের বাচ্চাকে একটা ছোট গ্লাসে পানি দিল, পাশাপাশি দুটো ছোট গ্লাস, দুটোতে সমান পানি রাখলো, বা 2-3 বছর ওকে বলা হলো কোন গ্লাসে পানি, 2-3 বছর না, ইভেন 4-5 বছর বয়সের বাচ্চাকে কোন গ্লাসটা পানি বেশি, ও বলবে দুটো গ্লাসে পানি সমান। এবার ওর সামনে একটা বড় গ্লাসে, চিকন গ্লাস, বড় গ্লাসে পানিটা ঢালা হলো, পানিটা একটু উঁচুতে উঠেছে, মানে ওই গ্লাস থেকে এই গ্লাসে পানিতে উঠেছে। ওকে বললো কোন গ্লাসে পানি বেশি, ও দেখাচ্ছে যেটা উঁচু ওটাতে পানি বেশি, কারণ ওই জায়গায় যে ডেভেলপমেন্টাল স্টেজ আসার কথা, লজিক,
যুক্তি, এটা 7 বছর আগে সাধারণত বাচ্চা গ্রো করে না। এরকম দুই একটা জাস্ট, এটা জন পিয়াজে বলে খুব ফেমাস একজন সাইকোলজিস্ট আছে, এই বাচ্চাদের নিয়ে পিয়াজের থিওরি বলা হয়। এই পিয়াজের থিওরির দুই একটা জাস্ট আমরা ইমপ্লিকেশন দেখি। New babies aren't quite sure what happens to objects when they leave their sight. Sky's mom keeps disappearing and reappearing. No wonder peekaboo is so much fun. During their first year, however, infants will learn an important concept: object permanence. Everything has a life of its own, even if it is out of sight. At Maya's age, babies know to look for the object, but they might not have everything else straight. 10-month-old Simon is about to make a classic mistake. Although he watched us place the toy plane under the white cloth, he'll look for it where he last found it, not where he watched us hide it. Can you look at these two glasses? Do you think that they have the same amount of juice? You think they have the same? Okay. Now we're going to pour this juice into this glass. Now, do you think that this glass has more juice, this glass has more juice, or do you think that they have the same amount? That one has more. This one has more, and why do you think that this one has more? Because it's taller. আচ্ছা, মানে আমার উদ্দেশ্য এটা পুরোটা দেখানো নয়, এগুলো আপনারা ইউটিউবে অনেক সার্চ করলে পাবেন, কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের কিছু বয়স অনুসারে ডেভেলপমেন্ট আছে কিনা। এই বয়স অনুসারে ডেভেলপমেন্টের নামই হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। তা আমাদের যে সেশনটা গোছানো হয়েছে, আমাদের সেশনটাতে আমরা 8টা টপিকস নিয়ে জিনিসটা করানো হয়েছে। এটা হচ্ছে প্রথম টপিকস অবশ্যই ইন্ট্রোডাকশন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে। সেকেন্ড টপিকস হচ্ছে থিওরিস। এই থিওরি ক্লাসটা আমরা ডেফিনেটলি সেকেন্ড ক্লাস রাখবো না, এটা আমরা থার্ড ফোর্থ ফিফথের দিকে নিয়ে যাব, কারণ দিন শেষে এটাই সবচেয়ে বোরিং ক্লাস। কিন্তু এটা না জানলে আপনি একটা কোর্স সম্পর্কে জানবেন না, কোন থিওরির উপর বেস করে গ্রো করেছে, ওটার জন্য থিওরিস। থার্ড ওয়ান হচ্ছে স্কুল রেডিনেস। স্কুল রেডিনেস দুই পার্টেই আছে, এটা বাচ্চাদের মানে স্কুল পার্টেও এটার কাজ আছে, গার্ডিয়ান পার্টেও এটা কাজ আছে। বাচ্চাকে স্কুলের জন্য রেডি করতে হয়। প্লে অ্যান্ড ক্রিয়েটিভিটি, এটা বিরাট একটা পার্ট স্কুলের, এবং একই সাথে একটা পার্ট হচ্ছে গার্ডিয়ানের। মাল্টিপল ইন্টেলিজেন্স, এটা সবার জানা উচিত, প্রত্যেকের। এটাই আমাদের জন্য প্রযোজ্য, এটা শুধু বাচ্চার জন্য না। আমাদের হয়তো ডেভেলপ করা নাই দেখে আসলে আমার যে মাল্টিপল ইন্টেলিজেন্স, আমার কোন লেভেলের ইন্টেলিজেন্স হয়তো আমার প্যারেন্টস কখনো চেক করে নাই, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, এখনো করে যাচ্ছি। যে কারণে দেখবেন আপনি যে তারে না তারে জমিন পান না, একটা হিন্দি মুভি ছিল থ্রি ইডিয়টস, যেখানে দেখিয়েছিল তোমার যেটা কাজ করতে আগ্রহ লাগে তুমি ওইটাতে যখন করবে ইউ উইল বিকাম সাকসিড, তুমি তখন সাকসেস হতে পারবে। যে কাজ তুমি চাও না, ওটা পরীক্ষার রেজাল্ট ভালো হইলেও তুমি দিন শেষে সাকসেস পাইলেও শান্তি পাবে না। তাই দিন শেষে ওইটাই হচ্ছে আর মাল্টিপল ইন্টেলিজেন্স। প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল নলেজ লেভেল, একটা ইন্ডিভিজুয়াল স্কিল আছে। ডিটেকশন অফ ডেভেলপমেন্ট ডিলে, বাচ্চার যদি কোনো ডেভেলপমেন্ট ডিলে থাকে এটা ডিটেক্ট করা। এটা ডিটেক্ট করলে আমরা এখানে কেউই, মানে এখানে যারা আছে প্যারেন্ট টিচার্স, একজন টিচার যদি ডিটেক্ট করতে পারে আমার এই বাচ্চার লার্নিং ডিসেবিলিটি আছে, বাট টিচার্স ডিটেক্ট করতে পারলো কি এই বাচ্চাটা হয়তো, হয়তো কেউ বলতে পারবে না। এখানে একটা জিনিস বলে, একটাকে বলে লেবেলিং। তোমার এটা আছে মানে ওটাকে আমি লেভেল করে ফেলি, ইটস বিকাম ডিফিকাল্ট, এটা করা উচিত না। কিন্তু ওই বাচ্চার হয়তো এডিএইচডি বা একটু হাইপার অ্যাক্টিভিটি কোনো একটা কিছু আছে, তখন যেটা হয় তখন কাজ করা যায়। টিচার যখন আইডেন্টিফাই করে, টিচার হয়তো গার্ডিয়ানকে বলতে পারে, কারণ গার্ডিয়ানরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারে, তখন ওইটা নিয়ে ফার্দার কাজ করলে, কারণ এডিএইচডি বড় কোনো রোগ না, এডিএইচডি একটু ম্যানেজ করতে হয়। ম্যানেজ করে করে তখন ম্যানেজ করার জন্য এখানে টিচার, স্কুলের হেল্প দরকার। এবং ওইসব স্কুলে যারা এডিএইচডি স্টুডেন্ট বা যারা নেই, ওদের এখন নতুন একটা টিচার গ্রো করে একটা ক্লাসে, ওটা বলে শ্যাডো টিচার। ক্লাসে একজন শ্যাডো টিচারও থাকে ওই হেল্পটা করার জন্য। তারপর কমিউনিকেশন টেকনিক, এটা তো মেজর একটা পার্ট। এই ক্লাসটা হয়তো আমরা থার্ড ক্লাসে নিয়ে আসবো। কমিউনিকেশন টেকনিক, বয়স অনুসারে বাচ্চার সাথে কিভাবে কমিউনিকেশন করবে, এটা আমাদের জন্য সেম প্রযোজ্য। কমিউনিকেশন টেকনিক আমাদের জন্য প্রযোজ্য, তবু বাচ্চার সাথে আমরা কিভাবে করব। এবং লাস্ট ওয়ান হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এটা হচ্ছে যাদেরকে আমরা হয়তো স্পেশাল চিলড্রেন বলি, আসলে এটার ব্যাক এন্ডে আসলে কি ঘটে, কেন ঘটে, কারণ প্রত্যেকটা বাচ্চা ইউনিক। এটার জন্য কিন্তু স্পেসিফিক এই ট্রেনিংটা করা দিলাম, এই বাচ্চাটাকে দেখেন ওরকম হয় না। এটা হচ্ছে বাচ্চা টু বাচ্চা ভেরি করে। এই জায়গায় একটা বড় একটা পার্ট হচ্ছে ধৈর্য, এবং ওই জায়গায় আমরা আসলে কি করতে পারি অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ টিচার, আমরা কি করতে পারি, এইগুলো নিয়ে আমরা একটা আলাপ করা। এটা হচ্ছে এই টোটাল এই 8টা টপিকস নিয়ে হচ্ছে স্পেশাল
স্পেশাল বলছি, স্পেশাল চিলড্রেন না, ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আর এই ক্লাসটার মেজরিটি ক্লাস 4টার থেকে 5টার মতো ক্লাস কন্ডাক্ট করবে হচ্ছে অ্যাডভোকেট জাকি আইমুন। উনি বাই প্রফেশন অ্যাডভোকেট। উনি 2016 সাল থেকে প্যারেন্টিং নিয়ে কাজ করছেন। প্রথমে উনি প্যারেন্টিং কোচ, উনি অস্ট্রেলিয়ার একটা ইনস্টিটিউট থেকে প্যারেন্টিং এর পড়াশোনা করেন। পরবর্তীতে উনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এবং এডুকেশন সাইকোলজি পড়াশোনা করে এখন উনি প্যারেন্টিং কোচিং হিসেবে, মানে যতটা না উনি অ্যাডভোকেট তার চেয়ে বেশি এই লাইনে কাজ করছেন। এবং উনি লাস্ট 2019 থেকে শুরু করলে 19, 20, 21, 22, 23, 24-এ আমরা কোনো রান করিনি। এই 5 বছর আমরা মিনিমাম, আমার ধারণা আমরা 30 থেকে 35টা প্যারেন্টিং এর ট্রেনিং রান করেছি এ পর্যন্ত। এবং মিনিমাম আমাদের আহ, আহ, 400 থেকে 500 প্যারেন্টস আমাদের সাথে কাজ করেছে। আর আমার এন্ডে যেটা হলো, আমার মাস্টার্স করেছি আমি পরবর্তীতে সাইকোলজিতে। আমি সাইকোথেরাপি নিয়ে কাজ করি সেই 2016 সাল থেকে। আহ, এবং চাইল্ডহুড ডেভেলপমেন্ট আমার মেইন স্পেশালাইজেশন পার্ট না, বাট আই লাভ দোজ থিংস ফ্রম মাই চাইল্ড। আমার বাচ্চাকে নিয়ে মেনলি কাজ করতে গিয়ে আমার সাথে হয়তো আপনাদের ইন্ট্রোডাকশন ক্লাসে দেখা হবে, মাল্টিপল ইন্টেলিজেন্স নিয়ে দেখা হবে, আর হয়তো থিওরি পার্টটাতে দেখা হবে, এই 3টা পার্টে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশন হচ্ছে আমাদের এখন পর্যন্ত শিডিউল হচ্ছে আমরা 1 ফেব্রুয়ারি শনিবারে অথবা 31 জানুয়ারি শুক্রবারে ক্লাস শুরু করবো। এখানে অথবা ওয়ার্ডটা আসছে কেন? আমরা আরেকটা ইনফরমেশন সেশন করেছিলাম। ইনফরমেশন সেশন করার জন্য আমাদের যারা ইন্টারেস্টেড ওনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করেছি। করার পর আমরা দেখলাম কি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা কমন কোশ্চেন আসা শুরু করলো কি 31 শনিবার, আহ, মানে কমন বলতে শুক্রবার দুপুর 3টার পর থেকে অনেক বেশি ভোট। আমরা তারপর আর একটু ইয়ে নিব, আপনার আর একটু পুল করব, আর একটু বুঝবো। কিন্তু আমাদের যেটা মনে হলো এখন পর্যন্ত বেশ অনেকের সাথে ফোনে আলাপ হয়েছে যারা ডিল করছেন, তো ওনারা যেটা বলছেন বেশিরভাগের রিকোয়ারমেন্ট হচ্ছে শুক্রবার 3টা থেকে 4:30। তা আমাদের এন্ডে আমরা ওপেন, আমরা শুক্রবার 3টা থেকে 4:30 আমরা ক্লাস নিতে পারবো। আমরা শনিবার সন্ধ্যা 7টা থেকে 8:30 ক্লাস নিতে পারবো। আমাদের এন্ডে কোনো প্রবলেম নেই। আর তবে একটা জিনিস বলি, আমরা শুক্রবার 3টা থেকে 7:30 নিলেও আমরা হয়তো 3টা থেকে মাঝে মাঝে, বা শনিবার নিলেও আমরা হয়তো মাঝে মাঝে শুক্রবারে নেব। মানে এন্ড অফ দ্য ডে আমাদের ক্লাসটা আসলে অডিয়েন্সের সাথে, কারণ যখন এখন ধরেন হতো মানে অনেকে এসছে, কিন্তু যখন আমার কোর্স হবে তখন তো আমার শুধু কোর্স রেজিস্টার্ড পার্টিসিপেন্টরাই থাকবে। তখন ওনাদের সাথে আলাপ করে দুই পক্ষেরই কনভেনিয়েন্ট টাইম ধরে আমরা শুক্র শনি ধরে আগাবো। ডিউরেশন হচ্ছে জেনারেলি 2 মাস 2.5 মাসের মতো, তো আমাদের এই ক্ষেত্রে আমরা একটু 3 মাসটা ধরছি। কারণটা হচ্ছে রমজানের 2 রমজানের পর আমরা ক্লাস নিব না, 2টা শুক্রবারের পরে। এবং রমজান মাসে শনিবারে ক্লাস হবে না সন্ধ্যায়, আমি নিজেও থাকবো না, তারাবিতে থাকবো। আপনার রমজান মাসে ক্লাস হবে এমনিতেও শুক্রবার দুপুরে, মানে 3টা থেকে 4:30। তখন রমজান মাসে 1.5 ঘন্টা হবে না, 2 ঘন্টা করে, 1 ঘন্টা করে ক্লাস হবে। এবং রমজান মাসের পরে 2 শুক্রবারের পরে আমরা হয়তো 2 শুক্রবার রমজানের আর ক্লাস নিব না। অডিয়েন্স চাইলে নিব, কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে, মানে আমরা যেহেতু এই সেক্টরে কাজ করছি আজকে প্রায় 8 বছর অভিজ্ঞতা হচ্ছে আসলে এরপরে করা যায় না। মানে ক্লাস করতে পারি, আসলে অডিয়েন্সও পারে না, সমস্যা হয়। আর ঈদের পরে আর 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আমরা ক্লাস শুরু করবো। ওই জন্য 2 থেকে 3 মাস ক্লাস রেকর্ডিং অ্যাভেলেবল থাকবে প্রত্যেকের। ক্লাসে অ্যাসেসমেন্ট হবে কিনা, ছোট ছোট অনেকগুলো অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট বলতে আমরা বেসিক্যালি আপনাদের সাথে হোমওয়ার্ক দিব ছোট ছোট। আমাদের যে টপিকসে ক্লাস হবে, ধরেন এই কথার কথা ইন্ট্রোডাকশন টপিকসে ক্লাস হলো, ইন্ট্রোডাকশন টপিকসে ক্লাস হওয়ার পর ক্লাসের পরে আমরা আপনাদের একটা ফর্মাল ইন্ট্রোডাকশনের উপর কোন একটা পিডিএফ পাঠাবো, কোন একটা বই। ওই বইয়ের কপিগুলো একটা আপনারা পড়লেন, আমরা কিছু রাইটার দিব, ওগুলো পড়লেন। এবং ওগুলো পড়ার পর আমরা হয়তো মাঝে মাঝে ছোট ছোট কিছু অ্যাসেসমেন্ট নিব, কিন্তু ওগুলো ডিরেক্ট ইয়েতে আসবে না, কি বলবো, ক্যালকুলেশন হয়তো আসবে না, কিন্তু আমরা অ্যাসেসমেন্ট থাকবে। আর কোর্স শেষে একটা অবশ্যই ফাইনাল এক্সাম হবে। দিন শেষে আমাদের স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা ওনাদের একটা পরীক্ষার, আপনাদের পুরা পরীক্ষার যারা করবে, ক্লাস কত ঘন্টা হয়েছে, কত ঘন্টা আপনারা হোমওয়ার্ক ছিল, টোটাল কত আওয়ার, ওনাদেরকে আমার 120 ঘন্টার টোটাল ইস্যুটা বুঝিয়ে এবং পরীক্ষার সহ কত মার্কস এটা আমার বুঝিয়ে দিলে আপনারা এরপর স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে আপনাদের সার্টিফিকেটটা ইস্যু হবে। এবং পরীক্ষা হবে অনলাইন এবং এমসিকিউ। আর আমাদের কোর্স ফি হচ্ছে 10 জানুয়ারি মাসে 5, মার্চ মাসে 5 বলে আমরা 10 বলছি, কিন্তু ওয়ান টাইম পেমেন্ট করলে আমরা বলছি 8,000 টাকা। এবং এখানে একটা কমন ইস্যু আসছে, অনেকেই বলে ভাই আর একটু কমানো যায় কিনা। এখানে আসলে আমাদের কমানোর খুব একটা স্কোপ নাই। স্কোপ আছে, আমরা যে সার্টিফিকেটটা না দিই কোর্স ফি 4,000 হয়ে যায়। কিন্তু সার্টিফিকেটটা ছাড়া আসলে কোর্সটা করবে কারা? টিচাররা। এবং এবং সার্টিফিকেটটা আমরা চাচ্ছি একটু আপনাদের জন্য ভ্যালু লাগবে, একটু ভ্যালুয়েবল হয়।
আমরাও তো ইস্যু করতে পারি সার্টিফিকেট, আমরাই আর্লি চাইল্ড সার্টিফিকেট ইন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বলে আমরা দিলাম, তাহলে আপনার সার্টিফিকেট ইস্যুর কস্ট আমার কমে গেল। কিন্তু এই স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা সার্টিফিকেটটা ভেরিফায়েবল, আপনি গ্লোবালি যেখানে যান অ্যাটলিস্ট ভেরিফাই করে আপনি একটা কোর্স করেছেন, এই কোর্সের স্কিলটা আপনাকে ভেরিফাই করবে। আর আরেকটা জিনিস একটু বলার জন্য, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এখন আপনার জিরো অলিম্পিয়াড বলে অনেক কিছু হচ্ছে, কিন্তু এন্ড অফ দ্য ডে গুলো কি সবই সাস্টেনেবল ডেভেলপমেন্ট, 17টা গোল আছে। এই 17টা গোলের 4 নম্বর গোল হচ্ছে কোয়ালিটি এডুকেশন, এই 4 নম্বর গোলের একটা পার্ট কিন্তু আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলেরও কিন্তু একটা পার্ট হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। কারণ আমাদের মা বাবারা, আমাদের স্কুলে, আমার চারপাশ, ওরা যদি আমাদেরকে ভালোভাবে ডেভেলপ করতে পারে তখনই আমরা গ্রো করবো, এছাড়া আমাদের আসলে গ্রো করার কোনো সুযোগ নেই। এখন যদি আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে কোর্স রিলেটেড, আমরা কোর্সের আমাদের হাতে 5 মিনিটের আর সময় আছে, আমার আরেকটা ক্লাস আছে আসলে এরপর আমরা 5-7 মিনিটের অ্যান্সারটা দিয়ে আমরা আজকের মতো ক্লোজ করবো। আর যারা জয়েন করেছেন বা করেননি, আপনাদের ক্লাস রেকর্ডিংও দেওয়া হবে। আর যে কোনো ইনফরমেশন এখানে আমাদের যারা আছে ওরা থাকবে, আমি নিজেও আছি গ্রুপে, আমি ইনফরমেশন গুলো আপনাদের দিতে পারবো। আপনার রেজিস্ট্রেশনের জন্য যে ফিটা ধার্য করছেন এটা আমরা পে করব কিভাবে? কোনো বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট আমাদের নাম্বার? হ্যাঁ সবই দিয়ে দিবে, বিকাশেও আছে, ব্যাংক অ্যাকাউন্টও আছে, আপনাদের যেটা সুবিধা ওটাতে পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, আরেকটা হলো যে স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা, এটার অ্যাক্রিডিটেশন কারা? এটা কি একটা অর্গানাইজেশন, মানে একাডেমিক অর্গানাইজেশন, নাকি অন্য এটা কোনো বডি? স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা হচ্ছে কানাডার একটা সার্টিফিকেশন বডি, যারা বিভিন্ন দেশে আমাদের মতো যাদেরকে ওরা কোর্সকে অ্যাক্রেডিট করে ওরা কোর্স অনুসারে যখন ওরা দেয়ার হ্যাপি, তখন ইভেন অনেক সময় কিছু কিছু কোর্সের পরীক্ষা ওরাই নেয়, ওরা নেওয়ার পর যদি পাশ করে ওরা সার্টিফিকেটটা ইস্যু করে, এবং যে সার্টিফিকেটটা কানাডিয়ায় অ্যাক্রেডিটেড ওকে। স্কিল হিসেবে। এটা কিন্তু আবার ওই অনার্স মাস্টার গ্রাজুয়েশনের স্কিল, যেইগুলো স্কিল অনুসারে হ্যাঁ ওনারা হ্যাঁ, এটা সার্টিফিকেট। বুঝতে পারছি আর কি। জি জি ঠিক আছে, ওকে। জি জি জি, সাব্বির ভাই হাত তুলেছে। জি হ্যালো। জি জি হ্যালো। আমাদের এটা দেখলাম আর কি কারিকুলাম, এখানে কি কোনো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি থাকবে নাকি থিওরি বেস শুধু হবে এটা? আপনাদের অ্যাক্টিভিটি বলতে আমাদের কিছু কেস স্টাডি থাকবে, আপনারা কেস স্টাডি গুলো সলভ করবেন। অনলাইন ক্লাস তো, এছাড়া আসলে আর বেশি কিছু করার সুযোগ নেই আর কি। থিওরি বেস না, আমি চাচ্ছি জি যে জি। কোনো একটা ডেভেলপমেন্টাল ডিলে আইডেন্টিফাই করলাম, এরপরে তাকে আমরা কি থেরাপি দেব, কি অ্যাক্টিভিটি শিশুর সাথে করলে ডেভেলপমেন্টাল ডিলেটা ভালো হয়ে যাবে, এরকম কোনো কিছু থাকবে কিনা? না না, ক্লাসরুম হলে এগুলো করা যেত আর কি, হয়তো আরেকটু বেশি, যেহেতু অনলাইনে তো আপাতত এর চেয়ে নেক্সট স্টেজে যাওয়ার কোনো উপায় নেই আর কি। আপনাদের কেস স্টাডি রিলেটেড আমরা ওই যে যেগুলো বলছেন, হয়তো আমরা একটা কেস স্টাডি দিলাম, এই স্টুডেন্ট ওর এই অবস্থা, এটা ডিলে, এটা আপনি এখন কিভাবে সলভ করতে পারেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো শেষ করি, তবুও আপনারা একটু যারা। একটা প্রশ্ন করতে পারি? জি জি, প্লিজ প্লিজ। আচ্ছা, এই সার্টিফিকেশন নিয়ে আমি কোথায় এটা কাজে লাগাতে পারি? কোশ্চেনটা আরেকবার বলবেন, মানে কোথায় কাজে লাগাতে পারেন বলতে কোন প্রফেশনে বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, কোন প্রফেশনে বা কাদের জন্য, বা এটা কি আমি কোনো আর্নিং, এই সার্টিফিকেটটা দিয়ে আমি কোনো কি ক্যান আই এটা মেক মানি? বেসিক্যালি দুটো লোক কাজে লাগাতে পারে, তিনজন লোক। একজন হচ্ছে অবশ্যই প্যারেন্টস, এবং প্যারেন্টস যারা আছে প্যারেন্টস এটা শিখে বাচ্চার উপর কাজে লাগাতে পারে, যেখানে কোনো টাকা আর্ন হবে না, বাচ্চাটা মানুষ হবে আমরা আশা করি। সেকেন্ড ওয়ান হচ্ছে যারা কেয়ার গিভার বলতে যারা ডে কেয়ার নিয়ে কাজ করার যদি কারো কোনো আগ্রহ থাকে, এটা ওনারা সরাসরি ওনাদের কাজে লাগাতে পারে। আর থার্ড ওয়ান হচ্ছে যারা টিচার, স্কুলের টিচার, ওনারা কাজে লাগাতে পারে। এই তিনজনের জন্য এটা সবচেয়ে বেশি প্রযোজ্য। আর ফোর্থ ওয়ান হচ্ছে কিছু এনজিও, আমি অবশ্যই এনজিওর জবটার ব্যাপারে আমার কোনো এক্সাক্ট আপনি যদি জিজ্ঞেস করেন বলতে পারবো না, তবে অনেক এনজিও দেখলাম ফান্ড হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপ, গ্রামীণ শক্তি, গ্রামীণ কয়েকটা দেখলাম, ওরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, হয়তো ওইখানে কাজে লাগানো যায়। হুম, আচ্ছা। মেইনলি টিচার মানে হচ্ছে যারা আর্লি আর্লি চাইল্ডহুড নিয়ে যারা কাজ করে। জি জি, আর্লি চাইল্ডহুড নিয়ে যারা কাজ করে। 8 বছর পর্যন্ত। জি 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 ওকে, থ্যাংক ইউ। ইয়া, জি আই এম অল ইন ফর দিস প্রোগ্রাম। তো জি আমার WhatsApp এ কাইন্ডলি ডিটেইলস দিয়ে দিন। ইনশাআল্লাহ জি জি, করব। অবশ্যই অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। ইনশাল্লাহ। আর থ্যাংক ইউ থ্যাংক সো ইউ। মাচ। এরকম একটা প্রোগ্রাম আমার মনে হয় দরকার, এবং থ্যাংক ইউ সো মাচ। জি থ্যাংক ইউ সো মাচ প্রোগ্রামগুলো। জি, জাকারিয়া ভাই হাত তুলেছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আশা করি সবাই ভালো আছেন। জি আছি আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আমার ছোট দুই তিনটা কোয়েশ্চেন জি একসাথেই জি করতে চাই। প্লিজ প্লিজ যে প্লিজ। প্রথমত, যে আমাদের এই কোর্সটার আপনার টাইটেলটা কি হবে? এটা কি সার্টিফিকেট কোর্স না আপনার ডিপ্লোমা কোর্স? এটা এটা হচ্ছে ডিপ্লোমা, এটা ডিপ্লোমা নামেই হবে, কারণ স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা ওনারা মিনিমাম 120 আওয়ার্স যদি কোনো কোর্স না হয় ওনারা সার্টিফিকেট ইস্যু করে না। তো ওই জন্য জি। ওনাদের ওই জন্য 120 আওয়ার্স কোর্সগুলোকে ওনারা বলে ডিপ্লোমা। যখন ওকে 240 বা 280 আওয়ার্স ক্রস করে তখন ওনারা বলে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। আর ও যখন 400 আওয়ার্স সামথিং ক্রস করে তখন ওনারা বলে মাস্টার ডিপ্লোমা। ওনারা তিনটা পার্টে সার্টিফিকেট ইস্যু করে, ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, অ্যাডভান্স আর ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, মাস্টার্স ডিপ্লোমা, চারটা। মানে 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর। তা জি। আমাদেরটা 2 মাসের কোর্স, 2 মাসের মধ্যে। ওকে জি। ভাইয়া, বিষয় যেটা হয়েছে যে ইসিডির উপর এবং আপনার এই সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত বিষয়ে আমার এর আগে দুইটা কোর্স করা আছে। তো ওগুলা, একটা ইসিডির উপরে একটা যে কোর্স করা ছিল সেটা ছিল আপনার করা ছিল, যেটা সেটা হচ্ছে আপনার ওই এরকমই 2 মাসের একটা কোর্স ছিল আপনার। তো ওইটা সার্টিফিকেট কোর্স ছিল। এখন ওইটার মধ্যে বা আপনাদের যে কোর্সটা আছে এটার মধ্যে কি কোনো একটা পার্থক্য আছে, বা আমি এখানে আমি যদি আসলে কোথা থেকে করেছেন তা বলতে পারবো না, তবে এইটুক এটা বলতে পারি আমাদেরটা মানে বলতে পারি না, মানে এখানে যদি আপনি আগেও 2 মাসের কোর্স করেন তাহলে আসলে জি একই টাইপেরই হওয়ার কথা, জি আনলেস আপনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা মাস্টার্সে যান। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হলে এটা 1 বছরের, ব্র্যাক করে, ওকে ব্র্যাক ইউনিভার্সিটি করে পোস্ট গ্রাজুয়েট 1 বছর, মাস্টার্স 2 বছর। জি মাস্টার্স জি 2 বছর যদি আপনি ফার্দার করতে চান তাহলে আমার সাজেশন হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা মাস্টার্সে যাওয়া। ওকে। এটা আপনার কল, মানে এখন আমি কোথায় করেছেন জানি না, আমি না জেনে জি করলাম আর কি, কারণ জি 8টা 10টা ক্লাসে আসলে এর চেয়ে বেশি কিছু যাওয়া আসলে খুব ডিফিকাল্ট। জি। আর একটা বিষয় হচ্ছে, আসলে আমার আমার ইচ্ছা আছে আপনার ওই 6 মাসের ভিতর একটা আপনার ডে কেয়ার সেন্টার প্লাস প্রি স্কুলের মতো একটা করার ইচ্ছা আছে। সেই চিন্তা থেকে আমি গত প্রায় 1 বছর ধরে নিজেকে প্রস্তুত করছি আর কি। আমি মাশাআল্লাহ। নিজেও একজন ব্যবসায়ী ছোটখাটো, এবং নানা ধরনের আপনার চ্যারিটি কাজের সাথে জড়িত আছি, বিশেষ করে আপনার অরফ্যান, এবং আপনার বিশেষ করে আপনার দরিদ্র অরফ্যান যারা আর কি, যারা অনেক দূরে দূরে থাকে, শিক্ষা বঞ্চিত আছে, ওদের নিয়ে একটু কাজ করতে যাচ্ছি। তো ওই হিসেবে আপনার কি মনে হয় যে আমি এই কোর্সটা থেকে উপকৃত হতে পারি? আমি একটু আগে যেটা বললাম, আপনি যদি একই কোর্স মানে এই ধরনের কোর্স আগে দুটো করেছেন বলছেন, যদি দুটো জি করে থাকেন তখন হয়তো আপনার কাছে দেখবেন অনেক কিছু রিপিটেটিভ, জি তাই না? মানে এটা একদম যদি স্পেশালাইজেশন বলতাম আপনি আগে কখনো করেন নাই বা আপনি এমনি নিজে নিজে ইউটিউব দেখেছেন বা জানেন, তখন হয়তো আমি বলতে পারি এটা আপনাকে কিছু জিনিস ভ্যালু অ্যাড করবে। এখন আমার জি কিন্তু আমার আবার বলছি এটা আমার কাছে বলা খুব ডিফিকাল্ট, তবু আমার ধারণা যতটুকু বুঝলাম জি বুঝার থেকে বলছি আর কি। জি। থ্যাংক ইউ কারণ সো মাচ। জি, থ্যাংক ইউ জি সো মাচ। জি। থ্যাংক ইউ। জি Excuse me, sir. I have one question. জি জি প্লিজ ভাই। বলছি যে আমি গ্রাজুয়েশন করেছি সবেমাত্র, সো আমার গ্রাজুয়েশনের ফিল্ড ছিল সবসময়ের জন্যই বিজনেস, বাট আমার অনেক ইন্টারেস্ট আছে সোশ্যাল ফিল্ডে। তো আমি একটা এনজিওর সাথে কাজও করেছি কিছুদিন, বাট আমার আমি পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বা মাস্টার্স সোশ্যাল সোশ্যাল ওয়ার্ক আর এই ধরনের সাবজেক্টে, সোশ্যাল রিলেটেড। সেক্ষেত্রে কি আমি কোনো বেনিফিট পেতে পারি? দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে না, এইখানে এটা একটা অনেক এখানে ঝামেলা হয়ে ব্যাকগ্রাউন্ডটা যায়। আসলে খুব জরুরি না, এখানে জরুরিটা হচ্ছে মাইন্ডসেট। মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা পার্ট, আপনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে যারাই ধরেন, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বলে পড়াশোনা তো বাংলাদেশে নাই। ব্র্যাক জি একটু জি আগে জি বললাম ব্র্যাক ইউনিভার্সিটি ওরা একাই করাচ্ছে আমি যতটুকু জানি, আবার এর বাইরেও থাকতে পারে। যে কারণে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে এরকম ছোট ছোট সার্টিফিকেট কোর্স গুলো করছে। এগুলো হচ্ছে কেন, আপনি যে কথা বলছেন ওটার জন্য এটার একটা ডিমান্ড আছে, কিন্তু এটার ফর্মালি আপনার যে ইউনিভার্সিটিতে ধরেন ঢাকা ইউনিভার্সিটি, অনেকগুলো পাবলিক ভার্সিটি আছে, কোথাও কিন্তু দেখবেন একদম সরাসরি ওদের কোনো কোর্স নাই। এখন এই ধরনের ক্ষেত্রে যেটা হয়, আমি একটু আগে একটা ওয়ার্ড বলেছিলাম, ঢাকা আপনি যদি ব্র্যাক ইউনিভার্সিটি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেন, ইট উইল টেক 2 ইয়ার্স। নর্মালি আপনার ব্র্যাক মাস্টার্স এর কোর্স হয় 1 বছর। এটা মানে আমাদের দেশে 1 বছর, গ্রাজুয়েশন 4 বছর, মাস্টার্স 1 বছর, 5 বছরের কোর্স। কিন্তু কেন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট 2 ইয়ার্স মাস্টার্স, এটার কারণটা হচ্ছে ওদের তো আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে গ্রাজুয়েশন করছে তো আসলে ওই টাইপের কেউ নাই। তো ওইখানে যারা মাস্টার্সটা করতে চায় ওদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার মতে আপনার মতে, কেউ অ্যাকাউন্টেন্ট,
কেউ হয়তো এইচআর এ কাজ করেছে, এবং অনেকে চাকরির পারপাসে যাচ্ছে, অনেকে নলেজ পারপাসে যাচ্ছে। তো যার ফলে এটা আপনাকে যদি আমি বলে, আপনি যদি বলেন ভ্যালু অ্যাড করবে কিনা, ভ্যালু অ্যাড করবে। ব্যাকগ্রাউন্ড না থাকাতে আপনার কোনো প্রবলেম হবে কিনা, ব্যাকগ্রাউন্ড না থাকাতে আপনার কোনো প্রবলেম হবে না। আপনি ফার্দার এটা নিয়ে আরো পড়তে পারবেন কিনা, আপনি পিজিডি করলেন, মাস্টার্স করলেন, আপনি সবই করতে পারবেন। এবং জবে উপকৃত হবেন কিনা, এনজিও ফিল্ডে জবে উপকৃত হবেন, নর্মাল জবে উপকৃত হবেন না। ধন্যবাদ। জি, ঠিক আছে, তাহলে আমি একটু আজকের মতো শেষ করতে হচ্ছে, আমার আসলে 8:45 থেকে একটা ক্লাস আছে। আর তারপরে যে কোনো কোয়ারি থাকলে জানাবেন, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করতে আছি আর কি সুন্দরভাবে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ক্লাসটাকে একটু গুছানো করা। আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি প্যারেন্টসরা জয়েন করে, এবং প্যারেন্টসরা এই ধরনের ক্লাসগুলো সাধারণত উপকৃত হন না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে প্যারেন্টসরাও যেন একটু উপকৃত হন এই ক্লাসগুলো, তো এটা নিয়ে একটু ফোকাস করা। ঠিক আছে তাহলে, ওকে, থ্যাংক আসসালামু আলাইকুম ইউ। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন ভাইয়া, থ্যাংক ইউ। রাহমাতুল্লাহ।